দেশজুড়ে নির্বাচনের ডামাডোল, হেভিওয়েট প্রার্থীর কারণে সবার নজর থাকবে ঢাকায়। সুষ্ঠু ভোট চায় দলগুলো। দীর্ঘ ১৯ বছর পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান, মা খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা। ভালো থাকবেন ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া করবেন। দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। নির্বাচন করবেন না মাহফুজ, এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ। জামায়াতের সাথে জোটের বিরোধিতার সমালোচনা। জাতীয় নির্বাচনে নিবন্ধিত ৫৯ দলের হালনাগাদ প্রতীক প্রকাশ। তালিকায় নেই আওয়ামী লীগের নৌকা। হাদি হত্যাকারীদের বিচার দাবিতে আজও শাহবাগে বিক্ষোভ। মূল আসামি ধরা না পড়ায় তীব্র ক্ষোভ। শুরুতেই আশিয়ান সিটির সৌজন্যে ভোটের মাঠের খবর। সারা দেশে পুরো দমে শুরু হলো জাতীয় নির্বাচনের ডামাডোল। শেষ দিন সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। ভোটে অংশগ্রহণকারী সব দলের হেভিওয়েট প্রার্থী এদিন মনোনয়ন জমা দেন। তফসিল অনুযায়ী যাচাই বাছাই শুরু হবে কাল, চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। এক দেশ ৮ বিভাগ, তবে দৃশ্য একই। শেষ দিন মনোনয়নপত্র দাখিল করলেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থীরা। রাজশাহী বিভাগের বগুড়া জেলায় প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান। তাদের পক্ষে মনোনয়ন জমা দেন দলটির নেতাকর্মীরা। রাজশাহী ২ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু এবং ১ নম্বর আসনে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান দাখিল করেছেন মনোনয়ন। আর পাবনা ১-এ দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান। রংপুর বিভাগেও রয়েছেন হেভিওয়েট প্রার্থী। দিনাজপুর ৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন দাখিল করেছেন নেতাকর্মীরা। ঠাকুরগাঁয়ে জমা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর রংপুরে এনসিপি নেতা আক্তার হোসেন ও পঞ্চগড়ে মনোনয়ন জমা দেন সার্জিস আলম। আমাদের আর্থসামাজিক ব্যবস্থাকে উন্নত করা এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ড তাকে আরও বৃদ্ধি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই বিষয়গুলোকে আমরা সবচেয়ে গুরুত্ব আরোপ করব। খুলনায় মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু। আর ঝিনাইদহে ধানের শীষে লড়তে মনোনয়ন জমা দিয়েছেন সদ্য বিএনপিতে যোগ দেয়া রাশেদ খান। ভোটারদেরকে বলবো, কোনো অপপ্রচারে গুজবে কান না দিয়ে আমরা পরিবর্তনের আকাঙ্ক্ষী এই ১০ দলের সঙ্গে থেকে আপনি আপনার মতামত প্রদান করবেন। উৎসাহ উদ্দীপনায় চট্টগ্রামে মনোনয়ন জমা দিলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, সাইদ আল নোমান, আবু সুফিয়ান সহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। ফেনীতেও খালেদা জিয়ার পক্ষে দাখিল করা হয় মনোনয়ন। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেয়েছে, এটা আজকে আনন্দের দিন। আমরা আজকে গণতন্ত্রের দিকে যাচ্ছি, গণতান্ত্রিক অর্ডার ফিরে পাওয়ার দিকে যাচ্ছি। কুমিল্লায় জমা দেন বিএনপির খন্দকার মোশাররফ হোসেন, জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। আর ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এছাড়া বরিশাল, সিলেট, ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলায় বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরা জমা দিয়েছেন মনোনয়নপত্র। তফসিল অনুযায়ী এসব যাচাই বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। নাদিম হোসেন, চ্যানেল 24। এদিকে এবার ভোটের মাঠে ঢাকায় থাকবে সবার চোখ। রাজধানী থেকে নির্বাচনে লড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও রাজধানী থেকে লড়বেন। সকাল থেকেই রাজধানীর নির্বাচনী অফিসগুলোতে ছিল মনোনয়ন জমা দেওয়ার ভিড়। নেতাকর্মীদের উচ্ছ্বাস আর হেভিওয়েট প্রার্থীদের উপস্থিতিতে উৎসব মুখর নির্বাচন কমিশন ভবন ও বিভাগীয় কমিশনারের কার্যালয়।
শেষ দিন জমা পড়েছে আলোচিত 3 রাজনৈতিক দলের প্রধান নেতাদের মনোনয়নপত্র। এবারের নির্বাচনে তাই সবার চোখ থাকবে রাজধানী ঢাকায়। ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র দাখিল করেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এদিন বিএনপি জোটের অনেক প্রার্থীও জমা দেন মনোনয়নপত্র। ঢাকা 13 আসনে জমা দেন ববি হাজ্জাজ, আর 15তে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। দীর্ঘ 17 বছর যে নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করেছি, 12 তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচন বাংলাদেশের সর্বোচ্চ সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হবে। আমরা আস্থা রাখি, আমরা বড় দল হিসাবে আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করি এবং করে যাচ্ছি। কৌশলগত কারণে আমরা নির্বাচনী মার্কা ধানের শীষ নিয়ে নির্বাচনে যাচ্ছি। আলোচিতদের মধ্যে ঢাকা 15 আসনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়ন দাখিল করেন দলের প্রচার সম্পাদক এহসানুল মাহবুব জুবায়ের। ঢাকা 14 আসনে জামায়াতের প্রার্থী মীর আহমদ বিন কাশেম আরমান মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা। আশা করব অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, তারা সবাই মিলে আমরা যাতে একটি লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করি। আমরা মনে করছি যে এখনও এক্ষেত্রে অনেক বেশি কাজ করার সুযোগ আছে। আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচনে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, এই মর্মে আমাদের ইশতেহার। আমাদের এবারের সংগ্রাম দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম, আমাদের এবারের সংগ্রাম চাঁদাবাজি, দখলদারি সহ সকল ধরনের কালো টাকা এবং পেশি শক্তির বিরুদ্ধে সংগ্রাম। শেষ দিন ঢাকা 11 আসনে মনোনয়নপত্র জমা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আর ঢাকা 8 আসনে লড়বেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা আশা করি যে আমাদের যে অ্যালায়েন্স হয়েছে তারা সরকার গঠন করবে এবং আমরা বিভিন্ন যে ডেটা পাচ্ছি সেখানে এই সরকার ইনশাল্লাহ বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখবে, ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ থেকে বিদায় করবে এবং বাংলাদেশ থেকে দুর্নীতি বিদায় করে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো বিন্যাস করে নতুন বাংলাদেশের স্বপ্নে এগিয়ে যাবে সবাই। মনোনয়নপত্র জমার প্রক্রিয়ার মধ্য দিয়ে ভোট যুদ্ধের প্রথম ধাপ পার করলেন প্রার্থীরা। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইবেন মীর। ইভেন আজকে তো মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল, ঠিক কারা কারা আজকে মনোনয়ন জমা দিলেন এবং সার্বিক যে পরিস্থিতি সবকিছু মিলিয়ে আজকের বিস্তারিত তথ্যটি জানাবেন। চট্টগ্রামে 16টি আসনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, আরেকটি বিভাগীয় কমিশনার কার্যালয়, একটি জেলা প্রশাসকের কার্যালয়। 3 জায়গায় 3 জন রিটার্নিং কর্মকর্তার কাছে আমরা সবশেষ যতটুকু জানতে পেরেছি, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সেখানে একটি মাত্র আসন চট্টগ্রাম 11, সেখানে 12 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয়ে 40টি, সবশেষ তথ্য অনুযায়ী 40টি, তবে সংখ্যাটি আরও বাড়তে পারে, 40টির মতো যে মনোনয়নপত্র জমা পড়েছে। এছাড়া বিভাগীয় কমিশনার কার্যালয় সেখানে রয়েছে আরও 6টি, সে 6টিতেও প্রায় 30টির মতো এখন পর্যন্ত জমা পড়েছে। তবে যেহেতু যাচাই বা যেগুলো তালিকা সেটি গণনা শেষে ফাইনালি সবশেষ জানানো হবে। আর যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তার মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, এছাড়া দলের অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছে, মহানগর বিএনপির আহ্বায়ক তিনিও জমা দিয়েছেন। এছাড়া জমা দিয়েছেন আপনার বিএনপির যে গোলাম আকবর খন্দকার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। আর এছাড়া জমা দিয়েছেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, তিনিও জমা দিয়েছেন রাউজানে। আর এছাড়া জমা দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী, তিনিও জমা দিয়েছেন রাঙ্গুনিয়াতে। অর্থাৎ বেশ কিছু নেতা কিন্তু আসলে স্ব নির্বাচনী যে জায়গা সে উপজেলায় জমা দিয়েছেন। সেই সংখ্যাগুলো যখন নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আসবে তারপর আসলে সবশেষ বলা যাবে যে ঠিক কতজন আসলে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর এছাড়া আমরা দেখেছি কিন্তু যারাই এখানে মনোনয়নপত্র জমা দিতে এসেছেন তাদের অধিকাংশ নেতাই কিন্তু আচরণবিধি লঙ্ঘন করেছেন, মিছিল সহকারেও এসেছেন, এমন দৃশ্য আমরা দেখেছি। শত শত নেতাকর্মী নিয়ে এসেছেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে যখন প্রবেশ করেছেন সেখানে 5 জন প্রবেশ করার কথা থাকলেও সেখানে আমরা 10 জন 12 জন পর্যন্ত প্রবেশ করতে দেখেছি। অর্থাৎ একটি হট্টগোল হয়েছে, আচরণবিধি লঙ্ঘন হয়েছে। তবে সেই জায়গায় আমরা কিন্তু কোনো ধরনের যে আইনি প্রয়োগ, আচরণবিধি লঙ্ঘনের দায়ে কাউকে জরিমানা বা কোনো কিছুর আওতায় আসতে দেখা যায়নি। তবে জেলা প্রশাসক যেটি বলেছেন তিনি এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন
তারা যেন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন যেন বন্ধ হয় সে বিষয়টি তারা নজরে রাখছেন। আর এছাড়া প্রতিটি প্রার্থী কিন্তু একটি বিষয়ের উপর জোর দিয়েছেন, যেসব অস্ত্রগুলো বাইরে রয়ে গেছে পুলিশের থানা থেকে লুট হওয়া, সেই অস্ত্রগুলো উদ্ধারের উপর কিন্তু প্রত্যেকটি প্রার্থী জোর দিয়েছেন। নির্বাচনের পরিবেশ পরিস্থিতি নিয়ে ইবেন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। দীর্ঘ ১৯ বছর পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। তারেক রহমানের আসার খবরে সেখানে অবস্থান নেন হাজার হাজার নেতাকর্মী। সবাইকে ধৈর্য ধরার পাশাপাশি মা খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান তারেক রহমান। ১৯ বছর পর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবশেষ এসেছিলেন ২০০৬ সালে, যখন তিনি ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব। বেলা ৩টায় গুলশানের বাসা থেকে কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে নাইটিঙ্গেল মোড়ে পৌঁছালে গাড়িবহর ঘিরে ধরেন নেতাকর্মীরা। সেখান থেকে নেতাকর্মীদের ভিড় ঠেলে নয়াপল্টনে যেতে সময় লাগে ঘণ্টাখানেক। তারেক রহমানের আগমন ঘিরে নয়াপল্টন কার্যালয় ও এর আশপাশের এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে তারেক রহমানকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। পরে দোতলার বারান্দায় দাঁড়িয়ে নেতাকর্মীদের অভিবাদনের জবাব দেন। এ সময় নেতাকর্মীদের ধৈর্য ধরার পাশাপাশি মা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান তিনি। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। আর এখন আমি সকলকে অনুরোধ করব, দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দিই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। এরপর কার্যালয়ের দোতলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য নির্ধারিত কক্ষে গিয়ে বসেন তারেক রহমান। বৈঠক করেন সিনিয়র নেতাদের সাথে। শাহানিয়াত বাবলু, চ্যানেল 24, ঢাকা। দর্শক, বিএনপি কার্যালয়ের সামনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী ইজাদ শৌমিক। যুক্ত হবে তার সঙ্গে, জেনে নেব সবশেষ তথ্যটি। শৌমিক, বিএনপি কার্যালয়ে ১৯ বছর পর তারেক রহমান পদার্পণ করেছেন এবং নেতাকর্মীরা অবস্থান করেছেন সেখানে। সব মিলিয়ে আজকের চিত্র কেমন দেখলেন, কি অবস্থা এখন? বিকেল 4টার দিকে তিনি পল্টনে কার্যালয়ে এসেছেন এবং এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, তিনি ইতিমধ্যে 3 ঘন্টা পার হয়ে গেছে। যদিও একবার বলা হয়েছিল যে তিনি এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে বলা হচ্ছিল যে তিনি বের হবেন, সেই অনুযায়ী তার প্রোটোকলের গাড়ি থেকে শুরু করে অন্যান্য নেতাকর্মীদেরকে গাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও আধা ঘন্টা পার হয়ে গেল, তিনি এখনও বের হননি। ধারণা করা হচ্ছে যে আর অল্প কিছুক্ষণ পরে তিনি এখান থেকে বের হবেন। একবার বলা হচ্ছিল তিনি গুলশান কার্যালয়ে যাবেন, আবার অন্যান্য নেতাকর্মীদের মুখে এভার কেয়ার হাসপাতালে যাওয়ার কথা আমরা শুনছি, যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। বিএনপির এই নয়াপল্টন কার্যালয়ে 2006 সালে তিনি সর্বশেষ এসেছিলেন এবং 19 বছর পরে আজকে তিনি আসলেন। আসার পরে যেটি আমরা দেখলাম যে ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির যে সকল মনোনীত প্রার্থী রয়েছেন আগামী নির্বাচনের জন্য, তাদের বেশ কয়েকজন এখানে এসেছেন এবং দলীয় প্রধানের সঙ্গে তারা কথা বলেছেন। এর বাইরে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ থেকে শুরু করে অন্যান্য কিছু কেন্দ্রীয় নেতা রয়েছেন, তাদের সঙ্গে তিনি মিটিং করছেন বা বৈঠক করছেন। এছাড়া স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দলের নেতাদের সঙ্গেও তিনি আলাদাভাবে আমরা দেখেছি তিনি মিটিং করছেন বা বৈঠক করছেন। মূলত যেটি বলা যায় যে দীর্ঘ বছর পর তিনি দেশে এসেছেন, 17 বছর পরে, সেই হিসেবে গুলশান কার্যালয়ে গতকালকে পরিদর্শন করেছেন এবং আজকে পল্টন কার্যালয়ে আসলেন। মূলত
নির্বাচনী যে ভাইবটা অর্থাৎ নির্বাচনী আমেজটা সব দিকে ছড়িয়ে দেওয়া এবং সামনের নির্বাচনকে কেন্দ্র করে যে সকল দক্ষিণের প্রার্থী রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলা এবং আজকে যেহেতু মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল, যারা মনোনয়নপত্র দাখিল করেছেন বিশেষ করে বিএনপির সিনিয়র যে সকল নেতা বা স্থায়ী কমিটির সদস্য অধিকাংশই কিন্তু ঢাকার বাইরে অবস্থান করছেন, যার কারণে বিএনপির যে মূল গুরুত্বপূর্ণ নেতা যারা তারা আজকে নেই, তবে তিনি পল্টন অফিসে এসে মূলত সৌমিক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। ইজাজ সৌমিক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নয়া পল্টন থেকে। ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা। 1 লিটার প্রোমো প্যাকের কিউআর স্ক্যান করো, কোড এন্টার করো, কুইজে সঠিক উত্তর দাও, জিতে নাও ফিফা ওয়ার্ল্ড কাপ অরিজিনাল ট্রফি দেখার টিকিট। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম। রোববার লক্ষ্মীপুর 1 আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও তা জমা দেওয়া হয়নি। বিকেলে চ্যানেল 24-কে মাহফুজ আলম নিজে এই তথ্যটি নিশ্চিত করেছেন। জামায়াতের সাথে এনসিপির নির্বাচনী সমঝোতার পর জুলাই গণ অভ্যুত্থানের তরুণ এই নেতা জানিয়েছেন তিনি এই এনসিপির অংশ নন। এদিকে পদত্যাগ করা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এনসিপিতে যোগ দিয়েছেন, দায়িত্ব নিয়েছেন দলের মুখপাত্রের, তবে নির্বাচনে অংশ নেবেন না তিনি। আমার সহযোদ্ধাদেরকে নির্বাচিত করার জন্য আমরা উপস্থিত জাতীয় এ সংক্রান্ত আরো খবর জানবো আমরা। এনসিপির বাংলা মোটর কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী জুমাতুল বিদা, যাচ্ছি তার কাছে। বিদা, এনসিপির বেশ কিছু পরিবর্তন, এই বিষয়টিকে আসলে নেতাকর্মীরা কিভাবে দেখছেন, তারা কিভাবে মূল্যায়ন করছেন এবং সামনের আসন্ন নির্বাচনে তারা আসলে কিভাবে এগোতে চান, কি বলছেন তারা? নেতাকর্মীদের মূল্যায়ন যদি শুরুতে বলি, সেক্ষেত্রে নেতাকর্মীদের সাথে পৃথক পৃথকভাবে পক্ষ বিপক্ষ, তর্ক বিতর্ক, ভালো মন্দের যে বার্তা রয়েছে তাদের নিজস্ব, সেটি নিয়ে কথা হয়েছে। তারা বলছেন যে জোট বিষয়ে তাদের একান্ত যেই আত্মসমালোচনা কিংবা বিরোধিতা সেটি থাকতে পারে, কিন্তু দলের মধ্যে যে গণতান্ত্রিক চর্চা, এই কারণে যে বিরোধী মত রয়েছে, বিরোধী মতগুলোকেও যাতে দলীয়ভাবে প্রাধান্য দেওয়া হয় সেই বিষয়টিও তারা জানিয়েছেন। এবং একই সাথে দলের যে আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, তিনি কিন্তু একটু আগে সংবাদ সম্মেলনে পরিষ্কার করে উল্লেখ করেছেন যে যেই নেতাকর্মীরা দীর্ঘদিন যাবৎ আত্মত্যাগ করেছেন এবং নিঃস্বার্থভাবে দলের হয়ে কাজ করেছেন তাদেরকে ভবিষ্যতে মূল্যায়ন করা হবে। এবং জোটের যেই সিদ্ধান্ত প্রশ্ন কারণে এই উত্তর তার এসেছিল, সেখানে তিনি জানিয়েছেন এখন পর্যন্ত আসনের সমঝোতাটুকু এখনো আসলে তারা সিদ্ধান্ত নেওয়া হয়নি চূড়ান্তভাবে, তবে যেই দলগুলোর সাথে তাদের জোট হয়েছে নির্বাচনী, তাদের সাথে আলোচনা করে খুব তাড়াতাড়ি আসলে এই আসনটুকু জানানো হবে। যদিও এখন পর্যন্ত গুঞ্জন রয়েছে 30 আসনের সমঝোতার কথা। এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া যেহেতু নির্বাচন করবেন না এবং দলে যোগ দিয়েছেন, সেক্ষেত্রে নির্বাচন পরিচালনা যে কমিটি রয়েছে এনসিপি, সেটি এখন নতুনভাবে কি করে কাজ করবে এবং কিভাবে জোটের হয়ে কাজ করবে কিংবা এনসিপির হয়ে কাজ করবে, সেটি এখন দেখার অপেক্ষা। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি বিদা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে। জুমাতুল বিদা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বাংলা মোটরের এনসিপির কার্যালয় থেকে। জামাতের সাথে এনসিপির জোট ইতিবাচক প্রভাব ফেলবে ভোটারদের মাঝে, এমন দাবি করেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। তবে দলের আরেক নেতা সামান্তা শারমিনের মতে পুরনো দলের সাথে মিলে নতুন রাজনীতি সম্ভব নয়। তার শঙ্কা, এই জোট এনসিপিকে বিকলাঙ্গতার দিকে নিয়ে যেতে পারে। জুমাতুল বিদার রিপোর্টটি দেখুন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। জামায়াত সহ 10 দলীয় নির্বাচনী জোটে জাতীয় নাগরিক পার্টির যোগ দেওয়ার সমালোচনা নানা মহলে। ভালো মন্দের তর্কে জিতল কে, সেই প্রশ্নও আছে জনমনে। কেননা এনসিপির মতে এই নির্বাচন কেবলই ক্ষমতা দখলের নয়, জামাতে ইসলামী এবং জোটের বিষয়টি ভোটারদের মনে ইতিবাচক প্রভাব ফেলেছে দাবি দলের মুখ্য সংগঠক সার্জিস আলমের। সেবা, সংস্কার ও বিচার প্রশ্নে
সমমনা দলের ঐক্যের কথা জানিয়ে বলেন এটি কেবলই নির্বাচনী আসন সমঝোতার জোট। থেকে আমরা আমাদের আদর্শিক রাজনীতি করব, অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলো তাদের আদর্শিক রাজনীতি করবে এবং খুব স্বাভাবিকভাবেই এই যে আদর্শিক রাজনীতিটা এটা সমান্তরালভাবে আলাদা দিকে চলতে থাকবে। তো আমরা মনে করি এই বিষয়টা সাধারণ মানুষের ভিতরে নেগেটিভভাবে কোনো ইম্প্যাক্ট না ফেলে বরং আমরা মনে করি ভোটের ক্ষেত্রে পজিটিভ একটা ইম্প্যাক্ট তৈরি করবে। প্রশ্ন উঠেছে এনসিপির আগের ও বর্তমান অবস্থান ঘিরে আদর্শিক দ্বন্দ্বের বিষয়েও। এনসিপির এই নেতা মনে করেন বিএনপির জামায়াত বিরোধিতা আদর্শিক নয় বরং রাজনৈতিক উদ্দেশ্যে, যা মূলত প্রতিপক্ষের মনোবল কমানোর চেষ্টা। বিএনপি কখনোই ধর্মভিত্তিক দলের হাত ধরা ছাড়া কখনো ক্ষমতায় যেতে। বাংলাদেশে প্রথম বিএনপি আপনি জামাতের সাথে মন্ত্রিত্ব সরকার ভাগাভাগি করছে। ফলশ্রুতিতে এখন তাদের যে বিরোধিতা এটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধিতা, এটা কোনো আদর্শিক জায়গায় তারা বিরোধিতা করতেছে না। তো ফলশ্রুতিতে আমরা মনে করি এটাকে তারা এক ধরনের রাজনৈতিক বিরোধিতা দিয়ে বরঞ্চ প্রতিপক্ষের মনোবল কমানোর চেষ্টা করছে। তবে আত্মসমালোচনা করে দলের আরেক নেতা সামান্তা শারমিনের শঙ্কা এই জোট দীর্ঘমেয়াদী বিকলাঙ্গতার দিকে নিয়ে যেতে পারে এনসিপিকে। বলেন পুরনো দলের সাথে মিলে নতুন রাজনীতি সম্ভব নয়। আসলে আমরা পার্টি হিসেবে সবসময় বলে এসেছি যে আমরা নতুন বন্দোবস্তের লোক এবং আমরা নতুন রাজনীতিটা করব, কিন্তু পুরনো দলের সাথে মিলে আসলে নতুন রাজনীতি করা সম্ভবপর নয়। এবং আমরা সেটাও দেখলাম যে মাত্র 30টি আসনে, যেখানে আমাদের 300 আসনে প্রার্থী দেওয়ার কথা, আমাদের আহ্বায়ক একাধিকবার বলেছেন 300 আসনে আমরা প্রার্থী দিব এবং স্বতন্ত্র এককভাবে ইলেকশন করব। পরবর্তীতে আমরা একটা জোটও গঠন করেছি। তাই জোটের বিরোধী হলেও ইন্টার পার্টি ডেমোক্রেসি চালুর জন্য বিরোধী মতকেও ধারণ করার বিষয়টি মনে করিয়ে দেন নেতারা। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।